গুড ইভিনিং সবাইকে। শুভ সন্ধ্যা। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই মেডিটেশন সেশনে আজকের টপিকসটা হচ্ছে কি যেন, সম্ভবত রিলেশনশিপ, না? প্রথমেই আমরা জানবো যে রিলেশনশিপ কি জিনিস। তাহলে আমরা তো জানি রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। এখন সম্পর্ক পজিটিভ হতে পারে, আবার সম্পর্ক নেগেটিভও হতে পারে। সম্পর্কটা পজিটিভ হতে পারে, আবার সম্পর্ক আমাদের নেগেটিভও হতে পারে। যখন কারোর সাথে নেগেটিভ সম্পর্ক হয় তখন বলি, কি বলি? বলি যে সে আমার ভালো চায় না, সে শত্রু ভাবাপন্ন, সে আমাকে শত্রু ভাবে, আমি তাকে শত্রু ভাবি, আমার সাথে তার বনে না, আমার জন্য সে খুব নেগেটিভ, প্রবলেমেটিক। আর যখন রিলেশনশিপ ভালো থাকে তখন আমরা বলি যে না, সে খুব ভালো। তবে কেন এই সম্পর্কের জায়গায় কাউকে ভালো মনে করি, আবার কাউকে মন্দ মনে করি? কারণটা কি? একটা ছোট্ট গল্প বলি, সম্পর্ক বোঝানোর জন্য বলছি, গল্পটাকে সিরিয়াসলি নেবেন না। একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে। তো এখন ওখানে তো মা নেই, বাবা নেই, ভাই নাই, বোন নাই, সে আনন্দ নাই। হাজবেন্ড থাকে ব্যস্ত, তো মেয়ের তো মন টিকে না। 6 মাসের মাথায় সে সিদ্ধান্ত নিল মাকে বলবে যে সে এখানে থাকবে না। তার তো ভালোই লাগে না। তো মাকে বলছে, তো মা জিজ্ঞেস করছে কি কারণ, কি কারণে থাকবে না ওখানে। তো সে কারণ বুঝায় বলতে পারে না, বলছে যেটা মেনে নিলাম যে শ্বশুর শাশুড়ি মা বাবার মতো হবে না, ননদ দেবর ভাই বোনের মতো হবে না, কিন্তু যাকে বিয়ে করলাম সে তো আমার, কিন্তু সে তো ব্যস্ত, আমাকে সময় দেয় না, আমার মনের মতো না। মা উত্তর দিল, তুই যদি ওখান থেকে চলে আসিস এখানে কি করবি? আমরা তো ওরকম সম্পদশালী না, তোর শ্বশুর বাড়ি তো অনেক সম্পদশালী। তাহলে আমার এখন হাজবেন্ডকে দেখলে চিবিয়ে খেতে ইচ্ছা করে, না মনে হয় ক্রিমিনাল, ওর কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তো মেয়েটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো, মাকে বলল, মাকে এমন করা যায় যে আমি আমার মতো করে ওখানে থাকবো, সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার হাজবেন্ড আমার নিয়ন্ত্রণে থাকবে। তো মা বললো যে হ্যাঁ, এরকম করা যায়,
কিন্তু এটা করে লাভ কি? বলে, তাহলে আমি হ্যাপি হতে পারবো? বলে, ঠিক আছে, আমার কাছে আয়ুর্বেদিক একটা ওষুধ আছে, সে ওষুধটা তোমার হাজবেন্ডকে রোজ খাবারের সাথে একটু একটু খাওয়ায়ও। খাওয়ালে তোমার হাজবেন্ড, এটা এক ধরনের স্লো পয়জন, সে 6 মাসে তাকে দেখবে সে অলস হয়ে গেছে, কাজ করতে পারে না। তো তখন বেশিক্ষণ তাকে তোমার কাছে পাবা, কিন্তু এতে একটা রিস্কও আছে, সে কিন্তু মারাও যেতে পারে। তো বলছে, না দাও, আমি সাইজ করব। তো মা তাকে একটা ওষুধ দিল। মেয়ে তো খুব হ্যাপি যে হাজবেন্ডকে সাইজ করে ফেলবে। তখন মা বলল, যে ওরা তো খুব ধনী মানুষ, কিছু হলেই আইনের ভয় দেখায়, তুমি যেটা করছো এটা যদি ওরা টের পায়, তোমার কিন্তু 14 গোষ্ঠী জেলে চলে যাবে। তোর মা টের পাবে কিভাবে? বলে, দেখো ওখানে সবাই ওর পরিবারের মানুষ, তুমি একজন যে বাইরে থেকে এসছো। এখন এই ছেলেটা যদি পঙ্গু হয় বা খারাপ হয়, তো সে তো সবাই তোমাকে সন্দেহ করবে, কারণ তুমি তো সারাক্ষণ তার সাথে ঝগড়া করছো, মারামারি করছো, কাটাকাটি করছো, তার দোষ ত্রুটি ধরছো, তার সাথে মিসবিহেভ করছো, তুমি তাকে দেখতে পারতেছো না, তো তোমার সাথে তো তার বনিবনা হচ্ছে না, এটা তো সবাই দেখবে, এটা দেখলেই তো সন্দেহটা তোমার দিকে যাবে। তাহলে মা, তাহলে উপায় কি? তাহলে তুমি এই ওষুধটা তাকে খাও ঠিকই, কিন্তু তুমি এমন একটা ভান ধরো যেন তুমি তার থেকে, তার জন্য সব থেকে বড় ওয়েল উইশার, তুমি তার খেয়াল রাখো, তাকে টেক কেয়ার করো। আর 6 মাসের ব্যাপার, তো 6 মাসেই তো পঙ্গু হয়ে যাবে, সব সম্পদ তোমার হয়ে যাবে, তোমার মতো করে তুমি জীবনযাপন করবা। তুমি এই 6 মাস তুমি বেস্ট একটা ভার্সন তাদেরকে দাও, যাতে কারোর সন্দেহ তোমার দিকে না যায় যে তুমি এই ওষুধটা তাকে খাইয়েছো। যেই বলা সেই কাজ, সে ওই ওষুধের ডিব্বা নিয়ে চলে গেল। মা যেহেতু বলে দিয়েছে যে হাজবেন্ডের সঙ্গে মিসবিহেভ করবা না, অনেক আদর করবা, অনেক যত্ন নিবা, 6 মাসের ব্যাপার তো, তো সে খুব টেক কেয়ার করা শুরু করছে। তো এই কেয়ারিং করতে করতে সে দেখলো যে তার হাজবেন্ড তাকে অনেক কেয়ার করে, তার খোঁজ রাখে, তার প্রয়োজনগুলো দেখে। এখন তার মনটা একটু একটু করে চেঞ্জ হওয়া লাগলো। সে 1 মাসের মাথায় এই ওষুধটা খাওয়ানো বন্ধ করে দিল। সে আবার মায়ের কাছে আসলো, বলে, মা, মানুষটাকে না যেরকম মনে করতাম, পুরোপুরি সে কিন্তু ওরকম খারাপ মানুষ না। না, আমার মনে হয় আমি একটা ভুল করতেছি। হুম, হুম। তো মা বলল যে, মন খুলে বল কি হয়েছে, এই না তোর ওখানে ভালো লাগে না, তুই ওখানে থাকতে চাস না, তুই ওখান থেকে বেরোতে চাস, তো এখন আবার কি হয়ে গেল? তাহলে মা, সত্যি করে বলতো, যে ওষুধটা আমি খাইয়েছি, তা আমার হাজবেন্ডের তো ক্ষতি হয়ে গেছে, তা আমি তো ক্ষতিটা করে ফেলেছি, যদিও কেউ জানে না, কিন্তু আমাকে যখন সে খুব কেয়ার করে, আদর করে, আমার সব খেয়াল রাখে না, তখন আমার ভেতরে এক ধরনের চাপা কান্না পায়,
যে মানুষটা আমাকে এত কেয়ার করতেছে আর আমি তাকে এই ওষুধটা খাওয়াইতেছি? তাহলে এটা তোমারই চাওয়া ছিল, তুমি চাচ্ছিল তোমার লাইফ থেকে চলে যাক। তুমি না মা, আমি ঠিক করতেছি না মনে হয়। বলে আচ্ছা এখন কি চাচ্ছ বলো। বলে তুমি যে ডাক্তার থেকে এই ওষুধটা এনে দিয়েছো, আমাকে এর অ্যান্টিডট এনে দাও। বলে এটা দিয়ে কি করবা? বললে আমি মানুষের সাথে সংসার করব। ছেলেটা খুব ভালো। তখন মা বলল যে আমি জানতাম যে তুমি এরকমটা করবা, তাই তোমাকে আমি ওই ডিব্বার মধ্যে যে ওষুধ দিয়েছি, ওটা কোনো ওষুধই না, কোনো ক্ষতিকারক জিনিসই না। তো মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? মা কি কাজ করলো এখানে? মা যেটা করলো সেটা হলো যে তার মেয়েকে সে ট্রেন করলো, হুম, যে তুমি যদি আরেকজনের প্রয়োজনটাকে খেয়াল করো, কেয়ার করো, তাহলে আরেকজনও তোমার প্রয়োজনটাকে খেয়াল করবে, কেয়ার করবে। এই যে দুজন দুজনের প্রয়োজনটাকে খেয়াল করতেছে, সাপোর্ট করতেছে, দুজন দুজনকে সহযোগিতা করতেছে, এটার নাম হচ্ছে রিলেশনশিপ। আপনার সাথে কতজনের রিলেশনশিপ আছে আপনি কি জানেন? একটা মানুষের সাথে কতজনের রিলেশনশিপ আছে, কতজনের সম্পর্ক আছে? আমার চুলটা যে কেটে যায়, সেই নাপিতের সাথে কিন্তু আমার রিলেশনশিপ আছে। তার প্রয়োজন টাকার, আমি তাকে টাকা দিই, আমার প্রয়োজন এটা কাটার, সে কেটে দেয়। আমি যে পেস্ট ব্যবহার করি, যে কোম্পানি পেস্ট বানায়, তার সাথে আমার রিলেশনশিপ আছে। আমি যে কাপড় পরেছি, আমি যে খাদ্য খাই, আমি যে রাস্তায় হাঁটি, আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড। আমরা কেউ রিলেশনশিপের বাইরে নাই, রিলেশনের বাইরে নাই। আমরা সবাই কানেক্টেড এবং রিলেটেড। এখন ভালো মনে আমি একজনের প্রয়োজনে সহযোগিতা করতে পারি, আমি খারাপ মনেও করতে পারি, এটা আমার ইচ্ছা। আমরা প্রতিনিয়ত আমরা এই রিলেশনশিপটাকে কাজে লাগাচ্ছি। আপনি বাজারে যাচ্ছেন, কত কিছু আপনি কিনছেন, আপনি মনে করছেন যে আপনি টাকা দিচ্ছেন, সে আপনাকে দিচ্ছে না। লেনদেন রিলেশনশিপের মধ্যে হচ্ছে। সে দোকানদার আর আপনি খদ্দের, দোকানদার আর খদ্দের রিলেশনশিপ। আপনি যখন মসজিদে যাচ্ছেন, তখন আপনার রিলেশনশিপ হচ্ছে স্রষ্টার সাথে। আপনি যখন চাকরিতে যাচ্ছেন, তখন রিলেশনশিপ হচ্ছে সেই কোম্পানির সাথে। আপনি যখন বিজনেসে বসতেছেন, তখন বিজনেসে সেখানে রিলেশনশিপ হচ্ছে বিজনেসের সাথে। তো অল দ্য টাইম আমরা লিভিং করতেছি উইথ লট অফ রিলেশনশিপ। কিন্তু আমরা এটাকে অ্যাডমিট করতেছি না, এটাকে বুঝতেছি না, আর এটার 100% বেনিফিটও আমরা নিতে পারছি না। বলে কেন? বলে তার একটা রিজন, যে আমাদের সবকিছু মনের মতো লাগবে। বলে আমার ওয়াইফ
আমার মনের মতো হতে হবে, আমার ভাই আমার মনের মতো থাকতে হবে, আমার বোন আমার মনের মতো থাকতে হবে, আমার বাবা মা আমার মনের মতো হতে হবে। তো মনের মতো তো এখানে কেউ হবে না। মনের মতো এই দুনিয়াতে কেউ হবে না, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের থট প্রসেস ডিফারেন্ট, মেন্টালিটি ডিফারেন্ট, ইমোশনটা ডিফারেন্ট, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট ডিফারেন্ট, ফিজিওলজি ডিফারেন্ট, ফিলিংস ডিফারেন্ট। তো এখানে ম্যাচ করবে কিভাবে? রিলেশনশিপটা যদি ম্যাচিং এর উপর বেস করে হতো, তাহলে তো টিকতো না দুনিয়াটা। ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট, আইবল ডিফারেন্ট, ডিএনএ ডিফারেন্ট, সব, কোনো কিছু তো ম্যাচিং নাই। কিন্তু মানুষ ম্যাচিং চায়, ম্যাচিংটাকে মনে করে যে গুড রিলেশনশিপ। ঠিক আছে। হুম। দেখবেন একটা ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে যখন সম্পর্ক হয়, দুজন দুজনকে সময় দেয়। এই জন্য সময় দেয় না যে আমি আমার মনের মতো পার্টনার পেয়েছি, আর ছেলেও বলে যে আমি আমার মনের মতো পার্টনার পেয়েছি, এই জন্য সময় দেয় না। কিভাবে তাদের শুরুয়াতটা হয়? তাদের শুরুয়াতটা হয় প্রথমে ফিজিওলজি দিয়ে। ফিজিক্যালি দুজনের দুজনকে ভালো লাগে। ফিজিক্যাল ভালো লাগা মানে চোখের দেখায় ভালো লাগতে হবে, ইমেজটা ভালো লাগতে হবে, সাউন্ড ভালো লাগতে হবে, টাচ ভালো লাগতে হবে। এগুলো সব হচ্ছে ফিজিক্যাল। প্রথমে তার ফিজিক্যালটা ভালো লাগে। যখন ফিজিক্যালটা তাদের ভালো লাগে, এই ভালো লাগে, তা ভালো লাগাকে তারা প্রথমে মনে করে যে আমাদের ম্যাচিং হচ্ছে। ম্যাচিং ট্যাচিং হচ্ছে না। এই ম্যাচিং এর কনসেপ্টটা পুরো দুনিয়াটাকে ডুবাই দিছে। ম্যাচিং কোথাও নাই। তাদের ফিজিওলজি দুজনের দুজনকে ভালো লাগে, ফিজিক্যালি দুজনের দুজনকে ভালো লাগে। যখন দুজনের দুজনকে ভালো লাগে, তখন দুজন কাছাকাছি হয়, গল্প করে, কথা বলে। এই গল্প কথার মধ্যে তারা দুইজন দুজনের মেন্টালিটিটাকে বুঝে, মেন্টালটাকে বুঝে। সম্পর্ক এখানে তৈরি হচ্ছে এখন। যখন ছেলেটা মেন্টাল বুঝে মেয়েটার, মেয়েটাও মেন্টাল বুঝে ছেলেটার, তখন কি করে? দুজন দুজনের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, ব্যবহার করে দুজন দুজন দুজনের মেন্টালিটি বুঝে অ্যাকশন রিয়াকশন করে। ছেলে বুঝে যে মেয়েটার কি পছন্দ, কি অপছন্দ, কি ভালো লাগে, কি খারাপ লাগে, কোনটা সে নিতে পারে না, কোনটা নিতে পারে। মেয়েটাও সেটা বুঝে, বুঝে অ্যাকর্ডিং সেভাবে রেসপন্স করে। এখানে ম্যাচিং এর খেলা না, এখানে পুরো হচ্ছে বুদ্ধিমত্তার খেলা, ইন্টেলিজেন্সের খেলা। সে মেন্টাল ইন্টেলিজেন্স দিয়ে ম্যাচ করায়। যখন মেন্টালটা তাদের একটু ম্যাচ করায় তারা, তখন তারা ইমোশনালি কাছাকাছি আসে। ঠিক আছে। একটা
ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ে যখন ইমোশনালি কাছাকাছি আসে, খুব দ্রুত সেটা কানেক্ট হয়ে যায়। কেন কানেক্ট হয় বলে, হরমোনের কারণে কানেক্ট হয়, এনার্জির কারণে কানেক্ট হয়, ভাইব্রেশনের কারণে কানেক্ট হয়। ঠিক আছে, স্পিরিচুয়াল কানেকশনটা অনেক পরে হয়। হুম, ঠিক আছে। তো যখন 40% 50% কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, তখন তারা ডিক্লেয়ার করে যে হ্যাঁ আমরা এখন বিয়ে করব। আর বিয়ে যখন করে ফেলে, তখন বিয়েটা হয়ে যায় একটা এগ্রিমেন্ট, একটা কন্ট্রাক্ট। পরবর্তী জীবনটাকে যাপন করবে একসাথে, এটা একটা কন্ট্রাক্ট সিগনেচার হয়, এগ্রিমেন্ট হয়। ঠিক আছে। ভেজাল লাগে তখন যখন মেয়েটা বলে যে আমি তো যা ভাবতাম সে সেই রকম না, আর ছেলেটা যখন বলে আমিও তোমাকে যা ভাবতাম তুমি তো সেই রকম না। ঠিক আছে, এই যে ভাবতাম, এটা হচ্ছে মিথ্যে কথা। সায়েন্স দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না যে ম্যাচিং এর কারণে বিয়ে হয়েছে, বরঞ্চ বিয়ে হয়েছে কন্ট্রাস্টের কারণে। ঠিক আছে, সে ম্যাচিং করেছে তখন তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, কিন্তু সে এটা মানতে রাজি না। তাহলে রিলেশনশিপের বেজ এটা না যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে, ভাইব্রেশন ম্যাচ করতে হবে তবে রিলেশনশিপ হবে। ম্যাচ করবে না, কারণ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ডিফারেন্ট। তাহলে কি করতে হবে বলে, ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যেটা আসছে ওটাকে একসেপ্ট করতে পারতে হবে। একসেপ্ট করবে কি দিয়ে? একসেপ্ট করার জন্য তাকে পাওয়ারফুল ট্রান্সমিটার হতে হবে, পাওয়ারফুল রিসিভার হতে হবে। পাওয়ারফুল ট্রান্সমিট কি করবে সে বলে, তার মাইন্ডসেট থাকতে হবে যার সাথে আমার সম্পর্ক হতে যাচ্ছে, আমি তার কি কি নিড আছে আগে আমি এটা দেখব, এবং আমি সেই নিডগুলো তার ফুলফিল করতে পারবো কিনা এটা আমাকে দেখতে হবে। যে যত ইজিলি, যত বেশি নিড ফুলফিল করতে সক্ষম, সেখানেই রিলেশনশিপটা মজবুত হয়ে যায়। হুম, একজনের নিডে যখন আরেকজন রেসপন্স করে, সে রেসপন্সটা যদি পজিটিভ হয়, তখনই রিলেশনশিপটা ভালো হয়ে যায়। ঠিক আছে। হুম, তবে এখানে একটা বিষয় আছে, প্রত্যেক প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ট্রু নেচার আছে। ট্রু নেচারটা কি? সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু সৎ, সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু পিওর, সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু পজিটিভ, সৃষ্টিগতভাবে মানুষ দয়ালু, কাইন্ড হার্টেড, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মায়া আছে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে ভালোবাসা আছে, সৃষ্টিগতভাবে মানুষ শান্তিপ্রিয়। ঠিক আছে, এর যে বিপরীত আছে, ভ্যালুস গুলো, এথিক্স গুলো, উল্টো যেগুলো আছে, এগুলো আমরা পৃথিবীতে এসে অ্যাডপ্ট করে নিয়েছি। একটা শিশু যখন জন্মেছে, সে জানে না ঘৃণা করতে হয় কিভাবে,
সে জানে না আরেকজনকে ইনসাল্ট করতে হয় কিভাবে, কেউ ইনসাল্ট করলে মন খারাপ হয় কেন, সেগুলো কিচ্ছু জানে না। ঠিক আছে, আরেকজনেরটা মেনে নিতে হয় কিভাবে, সেগুলো জানে না। এইগুলো তো সে এসে পৃথিবীতে এসে লার্ন করছে। মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলতে অনেক পাওয়ার লাগে, সত্য বলতে কোনো পাওয়ার লাগে না, ইজি। ঠিক আছে, কিন্তু তারপরও মানুষ বেশি করে মিথ্যা কথা বলে। তো এই যে ভ্যালুজ গুলো আছে, এই ভ্যালুজ গুলো অনেক সময় রিলেশনশিপের উপর ইম্প্যাক্ট ফেলে। এখন যদি হাজব্যান্ড ওয়াইফ নিয়ে যদি বলি, যে একটা ওয়াইফ সে সবসময় সত্য কথা বলে, আর হাজব্যান্ড সবসময় মিথ্যা কথা বলে, তো এটা হলো ইচ্ছাকৃতভাবে মিসম্যাচ করে দেওয়া। ঠিক আছে, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি 4টে পিলার ঠিক থাকে, আমি বলে দিই আজকে, লিখে রেখে দেন। প্রথম হচ্ছে স্পিরিচুয়াল পিলার, আর সেটা হচ্ছে দুজনের দুজনের প্রতি বিশ্বস্ততা, বিশ্বাস, আস্থা, ভরসা, ফেইথ। এই দুটো যদি এটা যদি খুব স্ট্রংলি থাকে, দুজন দুজনকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করে ফেলতে পারে, তাহলে সেই রিলেশনশিপ চমৎকার রিলেশনশিপ। ঠিক আছে, এটা হচ্ছে স্পিরিচুয়াল পিলার। এবার হচ্ছে ইমোশনাল পিলার। ইমোশনাল পিলার হচ্ছে যে যখন একটা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে বা দলবদ্ধ ভাবে থাকে, পরিবারের মধ্যে থাকে, তখন তারা ইমোশনালকে ভ্যালু দেয়, একজনের ইমোশনকে আরেকজন রেসপেক্ট করে। রেসপেক্ট তখন করবে যখন বুঝবে। ঠিক আছে, আর থার্ড পিলার হচ্ছে মেন্টাল পিলার। মেন্টাল পিলার মানে হচ্ছে যে যে আমি সেন্স করেছি যে এই কথাটা এখন বলবো না, বললে সে তার কাছে খারাপ লাগবে, যদিও কথাটা সত্য, পরে বলবো। এটা হচ্ছে মেন্টাল পিলার, যে একজন আরেকজনের মেন্টাল স্টেটটা বোঝা। ঠিক আছে, আর ফোর্থ হচ্ছে ফিজিক্যাল পিলার। অনেক সম্পর্কের মধ্যে ফিজিক্যাল পিলারটা যদি 50%ও থাকে, সম্পর্ক মধুর হয়ে টিকে যায়, যদি বাকি তিনটে খুব সুন্দর থাকে। অনেক সময় ফিজিক্যালটা 100 থাকে, বাকি তিনটে ঠিক নাই, সম্পর্ক টিকে না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ে করার আগে আমার কাছে এসে একবার কাউন্সেলিং করা দরকার। আমি তাদেরকে এই 4টে পিলারের ব্যাখ্যা বলে দেব। তো রিলেশনশিপটা বেজ হচ্ছে, পিলার হচ্ছে এই 4টে। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? প্রত্যেকটা ধর্ম বলতেছে যে শুরু করতে হবে স্পিরিচুয়াল ওয়ে থেকে। দেখেন, প্রত্যেকটা ধর্মে আছে যে আপনার সাথে যদি একজন মানুষের ফেস টু ফেস হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে আপনি স্পিরিচুয়াল কানেকশনটা আগে শুরু করেন। কি বলেন? আপনি মুসলমান হলে সালাম দেন, হিন্দু হলে হাত জোড় করে নমস্কার করেন, অথবা কেউ গুড মর্নিং, গুড ইভিনিং বলেন, যে ভাষাতেই বলেন। সব ভাষার সেন্স কিন্তু একটাই, যে আপনি তার জন্য, যার সঙ্গে দেখা হলো, আপনি তার জন্য প্রেয়ার করতেছেন।
পজিটিভ ভাইব্রেশন সেন্ড করতেছেন। যখন স্পিরিচুয়ালি কারোর প্রতি আপনি পজিটিভ ভাইব্রেশন সেন্ড করেন, তখন তার থেকে মেন্টালি কোনো নেগেটিভ এনার্জি আপনার কাছে আর আসবে না। আপনার থেকেও মেন্টাল এনার্জি নেগেটিভ কিছু যাবে না। কিন্তু আমরা তো স্পিরিচুয়াল প্র্যাকটিসটা ট্রুলি করি না। আমরা তো সালামটারে ফ্যাশন বানাই ফেলছি। আমি কারো কাছে টাকা পাবো, আমার পিয়নরে পাঠাইলাম, এই ওই স্যারে গিয়ে বল টাকা দিতে। বলে না না, টাকার কথা বলবি না, তুই গিয়ে বলবি স্যার সালাম পাঠাইছে, ও বুঝে যাবে যে আমি টাকা চাচ্ছি। অথচ আপনি কারোর প্রতি যদি সালাম পাঠান বা গুড মর্নিংই বলেন, যেটাই বলেন, তার জন্য প্রেয়ার করেন, তখন তিনটে জিনিস তৈরি হয়। এক হলো যে আপনি তার ওয়েল উইশার, আপনার দ্বারা প্রথম হলো যে আপনি তার শুভাকাঙ্ক্ষী, আর দ্বিতীয় হলো যে সে আপনার থেকে নিরাপদ, আর তৃতীয় হলো যে আপনি তার জন্য কল্যাণ চান। কি চমৎকার বিষয় যে আপনি তাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি তার শুভাকাঙ্ক্ষী, আপনি তার কল্যাণ চান। বললেন তো আপনি একটা সালাম। তো প্রত্যেকটা রিলেশনশিপ বিগিনিং হয় স্পিরিচুয়াল ডাইমেনশন থেকে। আর এই স্পিরিচুয়াল ডাইমেনশনে কানেক্টিভিটির জন্য আপনার অ্যাওয়ারনেস প্রয়োজন, সাউন্ড প্রয়োজন না। ঠিক আছে? হুম। যখন আপনি এটা করলেন, তখন মেন্টাল নেগেটিভ চ্যানেলিংটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে? তখন কি হলো? তখন আপনার ইমোশনের পজিটিভ পার্টটা ওপেন হলো। এখন আপনি যদি তার সাথে ফিজিক্যালি 10%ও পজিটিভ থাকেন, পুরো বিষয়টা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে? রিলেশনশিপ ঠিক করার জন্য একটা সায়েন্স শুধু ভালোভাবে বুঝতে হবে, যে প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা ট্রান্সমিটার। সে অনবরত এনার্জি এমিট করতেছে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল এনার্জি ট্রান্সমিট করতেছে। তো প্রত্যেকটা মানুষ হচ্ছে ট্রান্সমিটার, আবার প্রত্যেকটা মানুষ হচ্ছে রিসিভার। ঠিক আছে? তাকে শুধু সচেতন থাকতে হবে যে সে কি সেন্ড করতেছে। তাকে সচেতন থাকতে হবে সেন্ড করতেছে কি। সে যেই ধরনের এনার্জি সেন্ড করবে, সে সেই ধরনের এনার্জি রিসিভ করবে। তাকে সচেতন থাকতে হবে তার সেন্ডিংটা নিয়ে। এখন যে মানুষের অ্যাওয়ারনেসটা শুধু ফিজিক্যাল ডাইমেনশনে আমি যাকে নিয়ে এখন কথা বলছি, সে 7 সমুদ্র 13 নদীর পার আছে, আমেরিকায় বসে আছে। তাকে নিয়ে এখানে বন্ধু বান্ধবরা ডিসকাশন করতেছি। তো আমরা কি ধরনের এই 4 জন মিলে কথা বলছি, তা আমরা যে এনার্জিটা তাকে নিয়ে উৎপন্ন করছি, তাহলে আমরা ট্রান্সমিট করতেছি এনার্জি তার প্রতি, সে রিসিভ করতেছে এনার্জি সেখান থেকে। আবার যেই ধরনের এনার্জি আমরা ট্রান্সমিট করতেছি, আমরা আবার নেচার থেকে সেই ধরনের এনার্জি গুলোকে রিসিভ করতেছি। এখন সে থাকে আমেরিকায়, আমি ফিজিক্যাল লেভেল থেকে বুঝি।
তো এখন তাকে নিয়ে যে কথা বলতেছি, কোনো নেগেটিভ কথা বলতেছি, তো সে কি আর শুনতে পাবে নাকি? তো সিলভা মেথড আপনি যখন করবেন, তখন দেখবেন যে নন ফিজিক্যাল ডাইমেনশন, স্পিরিচুয়াল ডাইমেনশন, সাবজেক্টিভ ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন, সেখানে নো টাইম নো স্পেস, সেখানে কোনো স্পেস নাই, দূরত্ব নাই, সময় নাই, সবকিছু নাও। আপনি আমেরিকা এখন মোবাইল ফোন দিয়ে কথা বলেন না। এই মোবাইল ফোন দিয়ে কথা কেন বললেন? এই মোবাইল ফোনে যে নাম্বারটা টিপ দিয়েছেন সেটা একটা ফ্রিকোয়েন্সি, তার মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সির সাথে আপনাকে কানেক্ট করে দিয়েছে ইথারের মাধ্যমে, এনার্জির মাধ্যমে, নন ফিজিক্যাল রেমে আপনি কথা বলতেছেন। আরে আপনি এখানে বসে অন্য রুমে কারোর সঙ্গে কথা বলতে গেলেও আপনাকে অনেকখানি উঁচু হয়ে কথা বলতে হবে, লাউডলি কথা বলতে হবে। কিন্তু আমেরিকা যার সাথে কথা বলতেছেন মোবাইল ফোনে, তার সাথে চিৎকার দিয়ে চেঁচামেচি করে কথা বলা লাগবে না। সে আস্তে আস্তে বললে সে শুনতে পাবে, অ্যাজ ইফ সে এখানে আছে। তাহলে আপনি যদি মনে মনেও আপনার বন্ধু, আপনার আপনজন আমেরিকায় থাকে, আর আপনি মনে মনেও যদি তাকে এখানে বলেন যে তুমি তো খুব ভালো মানুষ, সে ভেরি মাচ সে এনার্জিটাকে রিসিভ করবে। সে কি শুনতে পাচ্ছে নাকি? সে এই জৈবিক কান দিয়ে শুনতে পাচ্ছে না, শারীরিক কান দিয়ে শুনতে পাচ্ছে না, কিন্তু তার যে সাবজেক্টিভ কান আছে সেটা দিয়ে সে 100% শুনতেছে। এখন সে বুঝতেছে কি বুঝতেছে না, সেটা আলাদা ম্যাটার। ওকে। তাহলে আমরা বুঝলাম যে আমরা প্রত্যেকটা হিউম্যান বিং কানেক্টেড, ভেরি মাচ কানেক্টেড, সাবজেক্টিভ লেভেলে কানেক্টেড। ঠিক আছে। হুম। আমরা আরেকটা জিনিস বুঝলাম, যে আমরা যে ম্যাচ খুঁজি, ম্যাচিং খুঁজি, ম্যাচিং তো নাই দুনিয়ার মধ্যে। ম্যাচিং কি জিনিস বলে, বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ম্যাচিংটা তৈরি করতে হয়। কোন ম্যাচিংটা আমরা তৈরি করি? অভ্যাসের ম্যাচিংটা আমরা তৈরি করি, স্বভাবের ম্যাচিংটা আমরা তৈরি করি। সত্যিকারের মানুষ কিন্তু সব ডিফারেন্ট, কিন্তু আমরা এক জায়গায় থেকে কি করি, স্বভাব, অভ্যাস, এগুলোর ম্যাচিং আমরা করতে পারি, আমরা করে নেই। যে যত ভালো করে নিতে পারি সে তত ভালো থাকি। যে রিলেশনশিপের বিজ্ঞানটা যদি একবার আপনি বুঝে যান, যে আপনার রিলেশনশিপ ম্যাচিং এর মধ্যে নাই, আপনার রিলেশনশিপটা বুদ্ধিমত্তার মধ্যে আছে। ঠিক আছে। হাজবেন্ড খাবার টেবিলে রেখে উঠে গেল, ওয়াইফ, ও বুঝছি, খাবারের সাথে পানি নাই, দেই নাই দেখে মাইন্ড করছে, বোঝানোর জন্য বলতেছি। এটা হলো বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন। আপনাকে আপনার বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশনটা প্রপারলি পারতে হবে। আপনার বুদ্ধিমত্তাকে আপনি কোথায় প্রজেক্ট করবেন? নিড। রিলেশনশিপের মধ্যে টার্মোয়েল আসে কেন, ভাঙন আসে কেন, প্রবলেম তৈরি হয় কেন জানেন? আমরা নিড তো বুঝি, কিন্তু নিজেরটা বুঝি, নিজের প্রয়োজনটা বুঝি, আর আমার সাথে যে আছে তার প্রয়োজনটা বুঝতে চাই না। আপনি যদি রিলেশনশিপে খুব ভালো করতে চান, তাহলে নিজের নিড এটাকে পরে বুঝেন, আমি ছেড়ে দিতে বলি নাই, আগে বুঝেন যার সাথে থাকতেছেন তার নিড কি, তার নিডটা ফিজিক্যাল নিড কি,
নিডের বেলায় ফিজিক্যাল আগে, তার মেন্টাল নিড কি, তার ইমোশনাল নিড কি, তার স্পিরিচুয়াল নিড কি। ঠিক আছে, যখন সিলভা মেথডের কোর্স আপনি করবেন, এই প্রত্যেকটার বেজ আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে প্রত্যেকটা নিড বুঝতে হয়। ঠিক আছে, আর বুঝলেন, এবার ইন্টেনশন করেন যে আমি তার নিডে রেসপন্স করব, আমি তার নিডকে আমার সাধ্য মতো ফুলফিল করার জন্য কাজ করব। তাহলে আমারটা, তাহলে আপনারটা হয়ে যাবে। ঠিক আছে, আগে আপনাকে ডিসাইড করতে হবে তার নিড, আগে আপনারটা না। এরপর আসবে কার নিড, বলে এবার আপনারটা আসবে। এখন কি হবে, আপনাকে এবার যখন তার নিডে আপনি সাড়া দিচ্ছেন, তখন তাকে আপনাকে বুঝাতে হবে যে আপনার নিড এটা। আমাকে তো সে বলেনি, আমি তো বুঝে নিচ্ছি, ও বুঝে নেবে না? বলে নো, ও তো ডিফারেন্ট, আপনি তো ডিফারেন্ট, আপনার বোঝার এক ধরনের ক্যাপাসিটি আছে, ওর ওই ক্যাপাসিটিটা নেই, তার অন্য ক্যাপাসিটি হয়তো বেশি আছে। কোনো কিছু যখন একজন আরেকজনকে বোঝাবে, এখানে আপনি রিলেশনশিপটাকে দেখেন যে একজন সেন্ডার আর তারপর রিসিভার। লট হচ্ছে গিভ এন্ড টেক, নট টেক এন্ড গিভ। আপনি সেন্ডার, আপনি রিসিভার, তাকে সেন্ড করতে হবে আপনাকে, তারপর রিসিভ করতে হবে। আপনি সেন্ড করলেন আর রিসিভ করলেন না, তাহলে হবে না, দুটো হতে হবে। যদি এটা পারিবারিক থাকে, যদি এটা বিজনেসে থাকে, দুটো হতে হবে। ঠিক আছে, আজকে রিলেশনশিপ সব জায়গায় আপনার ভাঙছে কেন? কোনো জায়গায় আপনি শুধু রিসিভার, আপনি সচেতনভাবে ট্রান্সমিট করছেন না, আর কোনো জায়গায় আপনি ট্রান্সমিটার, আপনি রিসিভ করতেছেন না ঠিক মতো। এই খেলা চলতেছে। ঠিক আছে, একটা মানুষের স্রষ্টার উপর থেকে বিশ্বাসটা দুর্বল হয়ে যায় কখন জানেন? সে মসজিদে গেল, নামাজ পড়লো, তার মানে কি, সে ট্রান্সমিট করলো, সেন্ড করলো মেসেজ, এখন সে রিসিভ করে নাই, সে স্ট্রেস, বাইরে এসে লাইফে এত প্রবলেম। তার মানে এটা নয় যে যেখানে সে সেন্ড করেছে ওখান থেকে ট্রান্সমিট হয় নাই, সে রিসিভ করে নাই। এখন আপনি রিক্সায় যাচ্ছেন, নামলেন, রিক্সাওয়ালা 30 টাকা ভাড়া চাইলো, তা আপনি তাকে 30 টাকা দিলেন, কিন্তু রাগ হয়ে দিলেন, এই 30 টাকা ভাড়া নাকি, বেটা না কয়ে উইটা কি আমি অপরাধ করছি, নে 30 টাকা নে, দিয়ে হাঁটা দিলেন। আপনি কিন্তু ফিজিক্যাল ট্রান্সমিশন ট্রানজেকশন খুব ভালো ছিল, ওর যা ন্যায্য ভাড়াও কিন্তু নিছে। আপনার মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, এই তিনটে জায়গায় আপনার ট্রান্সমিশন রিপালসিভ ছিল, নেগেটিভ ছিল। এই কারণে আপনার ফিজিক্যালটা তখন নেগেটিভ হয়ে গেছে। এখন আপনাকে ওটার কারণে নেগেটিভ এনার্জি আপনাকে এখন রিসিভ করতে হবে। লই রিক্সাওয়ালা পাঠাবে, বলে না, রিক্সাওয়ালা পাঠাবে না, অন্য রিক্সাওয়ালা পাঠাবো। নেচার খুব সুন্দরভাবে ডিজাইন করা। ঠিক আছে, যখন কেউ আমার কাছে বিজনেস ট্রেনিং করে, সেলসের উপর ট্রেনিং করে, তাকে প্রথম তাকে শিখাই উইন উইন। উইন উইন মানে কি? তাকে বলি, দেখো যে বিজনেসের মধ্যে দেখো রিলেশনশিপ লুকানো আছে। তাহলে BUI, এই
বিজনেসের বানান কি আমি তো ভুলেই গেলাম। BUI না? ঠিক তো? হ্যাঁ। তো BUI, বলো তো ইউ আগে আই পরে কেন? বিজনেসের লই হচ্ছে এটা, যে আমি যদি বিজনেসম্যান হই তাহলে ইউ আগে, তুমি আগে, তারপরে আমি। ঠিক আছে? ওকে। সেলসের ক্ষেত্রেও তাই, নেচারের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? সবকিছু এইভাবেই ডিজাইন করা আছে, শুধু আমরা বুঝি না। ঠিক আছে? তো আপনার যদি সন্তানের সাথে আপনার রিলেশনশিপ, আপনি কিভাবে ঠিক করবেন? আপনি স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, তারপর ফিজিক্যাল। তো আমরা কি করি? কারেকশনের সময় আগেই ফিজিক্যাল কলার ধরে, এই তুই আমার ছেলে, তুই এরকম করবি কেন? সারা রাত্র জেগে থাকবি কেন? রাত্র মোবাইল ধরবি কেন? আপনি সিলভা মেথড করেন, শিখবেন যে কিভাবে স্পিরিচুয়াল থেকে স্টেপ বাই স্টেপ আপনি ফিজিক্যালে আসবেন। ঠিক আছে? তো সন্তান সে ইন্ডিভিজুয়াল, মা বাবা সেটা ইন্ডিভিজুয়াল। তাদের সম্পর্ক কিভাবে টিকলো বলে, ছোটবেলায় যখন জন্মেছিল সন্তানের ক্ষুধা লাগতো, মা তার ক্ষুধাটাকে নিবারণ করার জন্য বুকের দুধ পান করাইতো। তাহলে সন্তানের যা যা নিড মা খেয়াল করতো, সেটা ফুলফিল করতো। এর মানে এটা না যে দুজনের মধ্যে এনার্জির ম্যাচিং হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ম্যাচ করে গেছে। সে ইন্ডিভিজুয়াল, মা ইন্ডিভিজুয়াল। তার সম্পর্ক মধুর কেন? একজন আরেকজনের নিড ফিল আপ করছে। সন্তান তখন ফিজিক্যাল নিড ফিল আপ করতে পারে না, মায়ের ইমোশনাল নিড ফিল আপ করে। তার টাচ মাকে বেহেশত স্পর্শ করায় দেয়, সন্তানের টাচ। আর মা কি করে? সন্তানের ক্ষুধার প্রয়োজনটাকে মিটায় দেয়। যত বয়স বাড়তে থাকে তার প্রয়োজনের ধরন চেঞ্জ হতে থাকে, মা বাবা সেই প্রয়োজনগুলোকে সারা জীবন মিটাইতেই থাকে। নেচারের ডিজাইনটাই এরকম। যদি মা বাবা তার প্রয়োজন আছে যদি না মিটায়, তখন এই রিলেশনশিপে প্রবলেম চলে আসবে। তাহলে রিলেশনশিপের বেজ হচ্ছে, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সি ম্যাচিং না, বেজ হচ্ছে যে নিড। ঠিক আছে? নিডটাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে? যেভাবে একজন বিজনেসম্যান করে, আপনাকে ঠিক সেভাবে করতে হবে। লাগে তোমার প্রয়োজন আমি দেখব, তারপর তোমার থেকে আমার প্রয়োজনটা আমি আদায় করব। ঠিক আছে? হুম। যেমন একটা বাচ্চার বয়স হয়ে গেল 2.5, 3, এখনো মা তাকে নিজের হাত দিয়ে খাওয়ায় দেয়। ঠিক আছে? ওর ক্ষুধা হচ্ছে নিড, ফুলফিল কে করে দিচ্ছে? বলে মা। ঠিক আছে? মা ফুলফিল করার সাথে সেই সন্তানকে ব্লক করতেছে, তাকে নিজের হাতে খেতে দিচ্ছে না। ঠিক আছে? তাহলে প্রয়োজন যখন আপনি মিট করবেন, তখন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কতটুকু আপনার থেকে দিবেন, কতটুকু তার মধ্যে থেকে তৈরি করবেন। ঠিক আছে? এগুলো সবকিছু হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। আর বুদ্ধিমত্তাকে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো মতো, যখন আপনি আলফা লেভেলকে ব্যবহার করা শিখবেন। ঠিক আছে? হুম। তো এটা গেল সন্তান বাবা মার। সিলভা মেথডে চমৎকার অপটিমাম টাইমের প্রোগ্রামিং আছে, যে আপনি আপনার সন্তানের মেন্টাল প্রোগ্রামিং করে কিভাবে তার মাইন্ডসেটটাকে আস্তে আস্তে করে আপনি চেঞ্জ করতে পারবেন, পজিটিভ দিকে নিতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারেও হুম, আপনারা কিভাবে পজিটিভলি কারেকশনটা করতে পারবেন। খুব ছোট ছোট জিনিস না বোঝার কারণে আমাদের অনেক বড় বড় লস হয়ে যায়।
ঠিক আছে। আপনার স্রষ্টার সাথে যখন আপনি সম্পর্ক করেন, তখন কি হয়? তখন আপনি ওপেন করেন স্পিরিচুয়ালিটি থেকে, স্পিরিচুয়াল লেভেল থেকে। স্পিরিচুয়াল লেভেল থেকে সেটা ফিজিক্যাল লেভেল পর্যন্ত আসতে হয়। ঠিক আছে। হ্যাঁ। সেটা আপনি সিলভা মেথডে চমৎকার ভাবে শিখবেন যে স্পিরিচুয়াল কিভাবে ইমোশনাল কানেকশন তৈরি করে, কিভাবে মেন্টাল কানেকশন হয়, কিভাবে ফিজিক্যাল দিয়ে সেটাকে আপনি সেন্স করবেন। ঠিক আছে। আমি কিন্তু এখনো মূল কথা বলি নাই। ঠিক আছে। আদার্স রিলেশনশিপ, বন্ধুর সাথে রিলেশনশিপ, আমরা যে বলি না ও আমার একদম বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, এর অর্থ হলো যে ও আমাকে তার বুদ্ধিমত্তা দিয়ে খুব ভালো বুঝে, আর আমিও আমার বুদ্ধিমত্তা দিয়ে তাকে ভালো বুঝি। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এটার মানে এটা না যে তার থট প্রসেস আর আমার থট প্রসেস সেম। এটার মানে এটা না যে তার ভেতরের ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন আমার ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন সেম। ওকে। বিজনেস, সেখানেও রিলেশনশিপ। আমরা প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপ আমাদের আছেই। আমরা কোনো কেউ রিলেশনশিপের বাইরে না। যে ঘরে আমি বসে আছি, এই ইট পাথরের তৈরি, এই ইট পাথরের সাথে রিলেশনশিপ। কখন আপনার কাছে এই বুদ্ধিমত্তাগুলো উন্মোচন হবে? যখন আপনি আলফা স্টেটকে ইউজ করবেন, যেখানে দুটো ব্রেন একসাথে কাজ করবে। ওকে। কখন আপনি প্রত্যেকটা রিলেশনশিপকে ভ্যালু দিতে পারবেন, প্রত্যেকটা রিলেশনশিপে আপনি পারফেক্ট হতে পারবেন, ম্যাক্সিমাম পারফেকশন আসবে, কখন, কি করলে? সেটা হচ্ছে মূল বিষয়। সেই মূল বিষয়টা হচ্ছে আপনার ভেতরেও আরো দুটো সত্তা আছে। হুম। এক তো হচ্ছেন আপনি ফিজিক্যাল, আপনি আরেকটা হচ্ছে আপনি স্পিরিচুয়াল, আপনি নন ফিজিক্যাল আপনি। আর এই ফিজিক্যাল নন ফিজিক্যালকে কানেক্ট করতেছে সে আরেকজন। এই তিনটে সত্তা, একটা সত্তা হচ্ছে ফিজিক্যাল, আরেকটা হচ্ছে নন ফিজিক্যাল, আরেকটা এই দুটোকে যে কানেক্ট করতেছে, এই দুটোকে যে কানেক্ট করতেছে এটা হচ্ছে কনসিয়াসনেস। এটা একটা সত্তা। আর ফিজিক্যাল একটা সত্তা। আর স্পিরিচুয়াল যেটাকে আমরা বলছি সোল, স্পিরিট। ঠিক আছে। এই তিনটের কানেকশন কত স্ট্রং, এই বেস যদি আপনার ঠিক থাকে, তখনই প্রত্যেকটা বেসকে আপনি ঠিক করতে সক্ষম হবেন। ঠিক আছে। অনেক মানুষের কাছে টাকা আসে না, অনেক কাজ করলেও আসে না, কারণ তার সাথে টাকার রিলেশনশিপ ঠিক না। হুম, ঠিক আছে। স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল। ঠিক আছে। তো এটাকে ঠিক করতে কি লাগে বলে? বুদ্ধিমত্তার ব্যবহার লাগে, এনার্জির ব্যবহার লাগে। হুম, করবেন কিভাবে বলে? সিলভা মেথডে আসলে স্টেপ বাই স্টেপ আপনি সেই রিলেশনশিপকে, তবে সবার আগে আপনার প্রয়োজন যে আপনার রিলেশনশিপটা আপনার সাথে যেন সব সময় এরকম থাকে। ঠিক আছে। আপনি যেন আপনার নিডটাকে বুঝেন। ঠিক আছে। আমি কিছু উদাহরণ দেই। আপনার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুম আসতেছে, তার মানে কি? দেহের নিড হচ্ছে ঘুমের। মানে দুধ মুভিটা শেষ করে নিলে তারপর ঘুমাবো। তাহলে আপনার মেন্টালটা ফিজিক্যালের নিডটাকে ফিল আপ করতেছে না, রিলেশনশিপে প্রবলেম আসতেছে। ওকে। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ভাল লাগতেছে না,
কি এক ভূমিকম্প শুরু হইলো, ভাল লাগতেছে না। তার মানে স্পিরিচুয়াল মেন্টাল কানেকশন দুর্বল হচ্ছে। ওকে, প্রত্যেককে প্রত্যেকের নিড অনুযায়ী, হ্যাঁ, পৃথিবীর জ্ঞানী মানুষরা কি করে জানেন? প্রয়োজন ছাড়া কিছুই করে না। তাহলে পত্রিকা পড়বো, কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়া প্রয়োজন? বলে 10 মিনিট, বলে 10 মিনিট। এরপর কি করবো? বলে এই কাজ করবো, বলে এটার প্রয়োজন। একমাত্র সেই মানুষগুলো প্রয়োজন ছাড়া সময়কে নষ্ট করে, যাদের রিলেশনশিপটা, নিজের ভেতরে নিজের সাথে রিলেশনশিপের বন্ডেজটা ঠিক নাই। আপনি তালাশ করে দেখেন, নিজেকে নিজেকে অ্যানালিসিস করেন যে আপনি কতক্ষণ প্রোডাক্টিভলি কাজ করেন, কতক্ষণ লেজারলি টাইম কাটান। আপনার মন কি দেহের খেয়াল রাখে? দেহ কি মনের খেয়াল রাখে? মন কি দেহের চাহিদা মিটায়? দেহ কি মনের চাহিদা মিটায়? দুজন মিলে কি তার আত্মার খোরাক মিটায়? যখন প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজনটাকে ফিজিক্যালের প্রয়োজন হলো এখন টাকার, বিজনেস করতে হবে, এখন মন খারাপ, তো কি হলো? মন এখন, মাইন্ড এখন, চেতনা এখন, কনসিয়াসনেস এখন বিজনেসে মনোযোগ দিচ্ছে না, তো টাকা আসতেছে না। আপনাকে কোর লেভেলে কথা বলতেছি একদম। আদার্স রিলেশনশিপ নিয়ে এখন কিছুই করার দরকার, আপনার নিজেরটাকে ঠিক করেন। যখন দেখবেন যে লাইফে যখন যেটা নিড আপনার সাথে সেটাই হচ্ছে, যখন যেটা নিড আপনি সেটাই করছেন, যখন যেটা নিড আপনি সেরকম হয়ে গেছেন, শুধু নিজের বেলায় না অন্যের বেলায়ও, তখন বুঝবেন যে আপনার নিজের ভেতরে যে আপনার তিনটে সত্তা আছে, তাদের সাথে তাদের রিলেশনশিপ এখন ব্যালেন্স হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ওকে, আমি আপনাদেরকে আজকে একটা ইউনিক টেকনিক করাবো রিলেশনশিপের উপরে। হুম, এটা আমি আগে কখনো করাই নাই। রেডি আছেন তো? হুম, চলেন, আমি আপনার সাথে আপনার রিলেশনশিপটাকে আজকে ঠিক করাবো। সবাই রেডি হয়ে বসেন। যেহেতু এটার রেকর্ডেড ভার্সন থেকে যাবে, তাই আমরা আলফা সাউন্ড এখানে বাজাতে পারছি না। সবাই রেডি হয়ে বসেন, আমি টেকনিকটা করাই। ঠিক আছে, এই টেকনিকের মধ্যে এন্ডে যেটা হবে, এন্ড পোর্শনে তিনটে পোর্শন থাকবে। এন্ড পোর্শনটার মধ্যে যেটা হবে, ওটাকে আপনি আপনার ভিজুয়ালাইজেশনে রেখেন। ঠিক আছে, ওকে। আর বাকি দুটো পোর্শন ওয়ান্স ওয়ান্স, একবার একবার আমি করাই দেব, আর লাগবে না। ওকে, আপনি বুঝে যাবেন। তো সবাই রেডি হয়ে বসেন, ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। আমরা যে কোনো মেন্টাল ওয়ার্ক করার জন্য আলফা স্টেটে যাই, কারণ আমরা জানি মেন্টাল লেভেলে আমরা কিছু করলে সেটার ইফেক্ট ফিজিক্যাল লেভেলে তৈরি হয়, আর ফিজিক্যাল আর মেন্টাল মিলে আমাদের স্পিরিচুয়াল লেভেলটা ক্রিয়েট হয়। তো ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে। এবার নাক বরাবর সোজা তাকান, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, একটি গভীর করে নিঃশ্বাস নিন।
ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন, মনে মনে উচ্চারণ করুন 3, 3, 3। আপনি এখন লেভেল 3 তে আছেন। লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 3 তে ফিজিক্যালি রিল্যাক্স হওয়ার জন্য আপনি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো দেহটাকে রিল্যাক্স করে দিন। জাস্ট আপনি ফিল করুন যে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর রিল্যাক্স হয়ে গেছে। এবার আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 2, 2, 2। আর ফিল করুন যে আপনি মেন্টালি রিল্যাক্স হয়ে গেছেন। এরকম অনুভূতি ক্রিয়েট করুন যে আপনি প্রশান্তিকর এক মনোরম প্রকৃতির মধ্যে আছেন, এরকম অনুভব করুন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। এটা বেসিক প্লেন লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য এই লেভেলকে আপনি ব্যবহার করা শিখেছেন। এখন আমরা একটা টেকনিক করব, যেটার নাম হচ্ছে সেন্টার স্টেজ টেকনিক। আমরা ডিফারেন্ট ওয়েতে সেটা করব। পারফেক্টলি এই টেকনিকটি অ্যাপ্লাই করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। যখন 1-এ পৌঁছাবো, আপনি আপনার মেন্টাল লেভেলের এমন এক ক্রিয়েটিভ ডাইমেনশনে পৌঁছে যাবেন যেখানে আপনি এই টেকনিকটি পারফেক্টলি করতে পারবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি এখন সেই লেভেলে পৌঁছে গেছেন। আপনি কল্পনা করুন যে আপনি একটা হলওয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে একটা বিশাল দরজা। দরজার কালারটা হচ্ছে লাল। আমি 3 কাউন্ট করলে দরজাটা খুলে যাবে। 1, 2, 3। দরজা খুলে গেছে। আপনি একটা থিয়েটার হলে প্রবেশ করেছেন। চমৎকার কারুকার্য করা থিয়েটার হল। প্রত্যেকটা চেয়ারের কালার হচ্ছে লাল। পর্দা পড়ে রয়েছে, পর্দার কালারও লাল।
আপনি তৃতীয় সারিতে ঠিক মাঝখানে গিয়ে বসুন। এবার আপনি দেখুন যে পর্দা বন্ধ আছে। আমি 3 কাউন্ট করলে পর্দাটা খুলে যাবে। 1, 2, 3, পর্দাটা খুলে গেল। আপনি আপনার লাইফে যেটা নিয়ে ভোগান্তি ভুগতেছেন, কষ্ট করতেছেন, স্ট্রাগলিং করতেছেন, আপনি বুঝে গেছেন যে এই স্ট্রাগলিং এর মেইন রিজন হচ্ছে আপনার যে 3টে সত্তা, সেই 3টে সত্তার তালমেল ঠিক নাই। এখন আপনি স্টেজে দেখেন যে আপনারই প্রতিচ্ছবি সেখানে, অর্থাৎ আপনার বডি থেকে আপনার সেই সত্তা বেরিয়েছে, বেরিয়ে সে স্ট্রাগলিং করতেছে। তার স্ট্রাগলিংটাকে দেখেন, যে স্ট্রাগলিং এর মধ্যে তার চারিদিকে রিলেশনশিপও আছে, যেন স্টেজের মধ্যে সবাই অভিনয় করে সে রোলটাকে প্লে করতেছে। আর এটা খুব প্রবলেমেটিক, আপনার জন্য কষ্টদায়ক, আপনি এতে কষ্ট পান। আপনি বহুদিন থেকে এটাকে শুধরানোর চেষ্টা করতেছেন। আপনি ভালোভাবে আপনার সিটে বসে অবজার্ভ করেন যে আপনার এই ইস্যুটা কেমন পেইনফুল। আসলে এই ইস্যুটাকে কিভাবে ঠিক করা যায়, কি করলে ঠিক হবে। যদি যেই সিটে আপনি বসে আছেন সমস্ত পাওয়ার যদি তার কাছে থাকে এটাকে কারেকশন করার, ঠিক করার, তাহলে আপনি কি করতেন? পরিকল্পনা করেন। আপনি অবজারভার। আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এইভাবে এইভাবে এটাকে কারেকশন করবেন। এবার পর্দাটা ফেলে দেন এবং পর্দাটার উপর বড় করে ক্যান্সেল ক্যান্সেল লিখে দেন। দেখুন লাইট নিভে গেল, সব অন্ধকার। 3 কাউন্ট করলে লাইট জ্বলবে, 1, 2, 3, লাইট জ্বললো। সেই লাল পর্দা পড়া স্টেজের এবার ধীরে ধীরে পর্দা খুললো। এখন আপনি দেখুন যে আপনি আবার আপনার বডি থেকে বেরিয়েছেন। আপনি যে বুদ্ধিমত্তা ঠিক করেছিলেন যে এইভাবে এইভাবে করে কারেকশন করবেন, আপনি দেখেন ঠিক সেইভাবে আপনি কারেকশন করতেছেন এবং কারেকশন করছেন আর সেটা সলভ হচ্ছে।
আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কল্পনাকে ব্যবহার করে কারেকশন করছেন। ফিল করেন যে রিসোর্সেস রিসোর্সেস আপনার কাছে অঢেল আছে। যেখানে চলতে গিয়ে যা যা ভুল করতেছিলেন সেই জায়গাটাকে আপনি কারেকশন করে করে এগিয়ে যাচ্ছেন। আপনি কারেকশন করতে থাকেন। আর যে সিটে বসে আছে সে ডাইরেকশন দিচ্ছে কোন কোন জায়গায় কি কি কারেকশন লাগবে, আর সেইভাবে রোল প্লে করতেছেন আপনি। যখন কারেকশন করছেন তখন সাথে এটাও খেয়াল করেন যে আশেপাশে যারা আপনার সাথে ইনভলভ আছে তাদের মানসিকতা, তাদের ইমোশন, তাদের ফিজিক্যাল রেসপন্সের মধ্যে পরিবর্তন আসতেছে এবং আপনি এটা নিয়ে খুব হ্যাপি। এখন কারেকশন হয়ে গেল, আপনি স্যাটিসফাইড কারেকশন করে। এবার আবার পর্দা পড়ে যাবে। এবার পর্দার উপরে বড় করে লাল কালি দিয়ে দেখুন লেখা ভেসে উঠেছে, বেটার, BETTER। এখন 3 কাউন্ট করলে আবার পর্দা উঠে যাবে, 1 2 3, পর্দা উঠে গেল। আপনি নিজেকে এখন সেই স্টেজে দেখুন যে আপনি লিভিং করতেছেন। সেই লিভিং এ আপনার মাইন্ড, আপনার ব্রেন, আপনার বডি, আপনার সোল সবকিছু কানেক্টেড। আপনি খুব স্ট্রং ফিলিংস, খুব হ্যাপিয়েস্ট ফিলিংস, খুব পিসফুল ফিলিংস এর সাথে আপনি চমৎকার লিভিং করতেছেন। সেই লিভিং এ যা যা আপনি ঠিক করেছিলেন সব কিছু এখন ইনভলভ। সেই মানুষগুলো তাদের রোল প্লে করতেছে, ঠিক আপনি যেভাবে সেট করেছেন সেভাবে করতেছে। সবকিছু নিয়ে আপনি খুব হ্যাপি। এই লিভিংটা আপনি এখন করেন। লিভিং করতে করতে আপনি ফিল করেন যে আপনি বাস্তব জীবনে এরকম হয়ে গেছেন। কোনো দিকে খেয়াল না করে আপনি লিভিং করতে থাকেন।
আপনি এখন ফিলিংস, এনার্জি, ভাইব্রেশন সবকিছুতে ভরপুর হয়ে গেছেন। চমৎকার লাইফ আপনি লিভ করেছেন। আপনি সেই স্টেজ থেকেই আপনার ওয়েতে সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ বলুন। আপনি পরিপূর্ণ তৃপ্ত হয়েছেন। আপনি নিজের উপর সন্তুষ্ট হয়েছেন। আপনার যেই যেই নিড যেখানে প্রয়োজন ছিল, আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল রেসপন্সগুলো পারফেক্টলি আপনি করেছেন। এই তৃপ্তি বোধ নিয়ে ধীরে ধীরে দেখুন পর্দাটা পড়ে যাচ্ছে। এখন পর্দার উপরে লাল কালি দিয়ে লিখুন বেটার অ্যান্ড বেটার। এখন থেকে তৃতীয় সিনে আপনি যা করলেন, যখন আপনার মন চাইবে যে আসো, আমি ফিজিক্যাল, তুমি মেন্টাল, তুমি আমার স্পিরিচুয়াল, আমরা তিনজন একসাথে একটু লিভিং করি, তখনই এই সেন্টার স্টেজ টেকনিকের তৃতীয় দৃশ্যের রোল শুধু আপনি প্লে করবেন। এটা এইভাবেই কাজ করে। এখন আমি 1 থেকে 3 কাউন্ট করলে এখান থেকে বেরিয়ে আসবেন। 1, 2, 3। এখন 1 থেকে 5 কাউন্ট করলে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন। থ্যাংক ইউ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা।